এখন আছি মুর্শিদাবাদের খোশবাগে। এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পারিবারিক কবরস্থান। তাকে হত্যা করার পর এখানেই দাফন করা হয়। সো চলুন ঘুরে ঘুরে পুরো কবরস্থানটা দেখি আর এই খোশবাগটাও আপনাদের দেখাই। চলুন আমার সাথে থাকুন। আর এই ভিডিওটি আমার সাথে এই যে আমাদের রাজেশ দা, উনি আমাদেরকে গাইড করবে পুরো ইতিহাস এই খোশবাগের, উনি আমাদেরকে বলবেন। তো তার সাথে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে আপনারা যে জায়গাটায় এসেছেন, এই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। খোশবাগ নবাব আলীবর্দী খাঁ তৈরি করে 1740-এ। এইখানে বিভিন্ন রকমের গোলাপ ফুলের চাষ ছিল। তখন কিন্তু কবর ছিল না, গোলাপের চাষ হতো। এর নাম ছিল খুশবু বাগ, পরে নাম হয় খোশবাগ। খুশবু মানে খোশ বাগিচা, মানে বাগ অর্থাৎ আনন্দ উদ্যান। এখানে আলীবর্দী খাঁ আসতেন, আনন্দ করতেন, হাওয়া খেতেন। টাইম হয়ে গেলে সে নামাজ পড়ে আবার হিরাজিল ফিরে চলে যেত। ওই হিরাজিল আপনারা দেখতে পারবেন না, কারণ সেটা ব্রিটিশরা ভেঙে দেয়, আর বাকি যা ছিল সেটা গঙ্গাতে ভেঙে চলে যায়। ওই হিরাজিলের কোনো চিহ্ন নেই। তবে দেখুন, এইখানে ছোট বড় মিলিয়ে টোটালে 17খানা কবর দেখছেন। 17খানা কবর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা সব আত্মীয় স্বজন। নবাব সিরাজউদ্দৌলা বন্দী ছিল জাফরান মির্জাফরের বাড়িতে। ওই যে নিমকহারাম দড়ি যে বাড়িটা বলা হয়েছে, সেখানে সিরাজ বন্দী ছিল এবং সিরাজকে সেখানে মারা হয়। খবর পেল মুঙ্গের, পাটনা এবং ঢাকায় এই 17 জনা সিরাজের সঙ্গে দেখা করার জন্য আসে। মির্জাফরের ছেলে মিরন হলে এরা যদি জীবিত অবস্থায় বাড়ি ফিরে যায়, পরে তো সিংহাসনে দাবি করতে পারে, হয় সিরাজের বদলাও নিতে পারে। এই বলে 17 জনকে নিমন্ত্রণ করে, খাবারের আয়োজন করে, সেই খাবারে বিষ দিয়ে দেয়। সেই খাবার খেয়ে 17 জন মারা যায়, 17 জনকে কবর দেয়। তাদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে নবাব আসফারউদ্দৌলা, যে কুনারটা, বাকিটার কিন্তু নাম পাওয়া যায়নি। আর এইখানে উঁচু দুখানা কবর আছে, ওদের মধ্যে 2 সম্মানীয় বয়স্ক মৌলবী ছিল, তাই সম্মান জানিয়ে কবর দেয়। এদের মেরেছিল মিরন, কিন্তু কবর দেয় ব্রিটিশ। এদের রাত্রে হত্যা করে রাত্রেই কবর দেয়, যেটা সে গুপ্ত কবর। তারপর সিরাজউদ্দৌলাকে পরে কবর দেয়, কারণ সিরাজকে হত্যা করার পর তাকে হাতের পিঠে করে মুর্শিদাবাদ ঘুরিয়েছেন, ঘুরিয়ে খোশবাগে কবর দেয়, তারও কবর দেখে আসবে। ওই যে গেটের সম্মুখে যে কবর দেখছেন, উনি হচ্ছেন নবাব আলীবর্দীর স্ত্রী, নাম হচ্ছে শরীফুন্নিসা বেগম। শরীফুন্নিসা বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার দিদিমা। উনি আলীবর্দীর সঙ্গে যুদ্ধে যেত, যুদ্ধের পরিচালনা করত, তাকে রাজনীতিকে দিক দিয়ে সাহায্য করত। মির্জাফরের ছেলে মিরন হত্যা করে গেটের সম্মুখে কবর দেয়। প্রাচীর দিয়ে যে ঘেরা আছে, ঘেরার মধ্যে 3খানা কবর। 3খানা কবর হচ্ছে মহিলাদের, কিন্তু 2টো হচ্ছে আলীবর্দীর মেয়ের কবর। এই কবরটা দেওয়ার পরে ব্রিটিশ প্রাচীর দিয়ে ঘিরে দেয়, কারণ এনারা 3 জন হচ্ছে বেগম। বেগমদেরকে যেখানে নিয়ে যেত তাদেরকে পর্দার আড়ালে করে নিয়ে যেত, যেটা হচ্ছে পর্দা নসি। ওই যে প্লেন কবর দিয়েছেন ঘাসেটি বেগম, ঘাসেটি বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার মাসি। আর পাশে হচ্ছে আমিনা বেগম, আমিনা বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার মা। এই দুজনকে মির্জাফরের ছেলে মিরন মারে, আর ঘাসেটি বেগমের চক্রান্তে পরে সিরাজ মারা যায়। যে ঘরে বসে চক্রান্ত করত, সেটা মতিঝিলে দেখতে পারবেন গুপ্ত ঘর, যার কোনো দরজা নেই। যে ঘরটা দেখবেন কামানের দাগা দেওয়া আছে। আসুন। ঘাসেটি বেগম, আমিনা বেগম, আর হচ্ছে শরীফুন্নিসা বেগম। শরীফুন্নিসা বেগম হচ্ছে আলীবর্দী খাঁর স্ত্রী, সিরাজউদ্দৌলার নানি। আচ্ছা, এখানে দেখুন, ওই যে ঘেরার মধ্যে একটা কবর আছে, ওনার নাম হচ্ছে দানেশ ফকির। এক কথায় বলা হয় দানা ফকির। নৌকার মাঝি ছিল, ওনার এই নৌকাতে পালিয়েছিল সিরাজ। 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধে হেরে যাওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা এবং তার স্ত্রী লুৎফুন্নিসা বেগম, তার একটা ছোট্ট মেয়ে, 3 জনের ছদ্মবেশে পালিয়েছিল। তো মিরন বা ব্রিটিশরা জানতো না। মিরন ঘোষণা করলো যে সিরাজকে ধরিয়ে দেবে তাকে 1001 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। তখনকার দিনে 1001 টাকা অনেক ছিল। ওনার নাম হচ্ছে দানেশ ফকির। সে টাকা লোভ সামলাতে পারেনি,
রাজমহল ঘাটে পায়ে নাগরা জুতো দেখে সিরাজকে চিনতে পারে। মিরনের লোকজনকে খবর দেয়। মিরনের লোকজন সিরাজকে বন্দি করে। তারপর দানেশ ফকিরকে ডাকে তার রাজসভায়। তার রাজসভায় ইংরেজদের সেনাপতি লর্ড ক্লাইভ সেও ছিলেন। তিনি দানেশ ফকিরকে বলেন, দানেশ ফকির, তুমি জন 1001 টাকা লোভে নিজের দেশে নিজে নবাবকে ধরে দিয়েছো, পরে থেকে বেশি টাকা দিলে আমাকে ধরে দিতে পারো। এই বলে তিনজনকে গুলি করে মারে। দানেশ ফকির তার বউ তার ছেলে তিনজনকে শেষ করে দেয়। ওনার কোনো বংশ রাখেনি, কারণ পরে আবার বিশ্বাসঘাত করতে পারে, তাই তিনজনকে শেষ করে দেয়। একটু সাইড দিন। দরবারে গিয়েছিল পুরস্কার আনতে। আচ্ছা, এখানে দেখুন, এইখানে যে তিনখানা কবর দেখছেন, ইনি হচ্ছেন আব্দুল হোসেন, আর ওই পাশে হচ্ছে আব্দুল হোসেন। এরা হাফসি ছিল খোঁজা দুই ভাই, যাকে বলে যে হিজেরা। এরা বেগম মনে থাকতো বেগমদের কাছে। মধ্যের যে কবর দেখছেন, ওনার নাম হচ্ছে গোলাম হোসেন। গোলাম হোসেন হচ্ছে সিরাজের বিশ্বাসী লোক, বিশ্বাসে বডিগার্ড ছিলেন। গোলাম হোসেনের ড্রেসখানা পরে নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে গেছিল, কিন্তু জুতাটা পাল্টাতে পারে। গোলাম হোসেন একদিনের জন্য নবাব হয়, যে দিনটা সিরাজকে পালানো সাহায্য করেছিলেন, সেই দিনটা যিনি নবাব হয়। কিন্তু মির্জাফর ছিলেন যখন জানতে পারে যে তিনজনকে মেরে কবর দেয়। আর গোলাম হোসেনের আসল নাম ছিল পুরেন্দ্র চক্রবর্তী, ব্রাহ্মণ ঘরের ছেলে ছিলেন। আগে হিন্দুরা মুসলমানের বাড়িতে জল খেলে পড়ে, তাকে হিন্দু সমাজে নিত না। গোলাম হোসেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাই নাম রাখে গোলাম হোসেন। আর এই গোলাম হোসেন নাম দিয়েছিলেন সিরাজউদ্দৌলা, কারণ সিরাজের কাছে ছোট থেকে গোলামি করতেন, তাই সিরাজউদ্দৌলার নাম দিয়েছিলেন গোলাম হোসেন। আসুন, দেখুন, ওই যে সামনে যে প্লেট দেওয়া কবর দেখছেন, ইনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। ওই কবরটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার কবর। উনি বন্দী ছিল জাফরান মির্জাফরের বাড়িতে। ওনাকে মেরেছিল মোহাম্মদী বেগ, আর মোহাম্মদী বেগ মিরনের আদেশে সিরাজকে 4 টুকরো করে, বডিটাকে সেলাই করে হাতির পিঠে চাপিয়ে ঢাক ঢোল নিয়ে মুর্শিদাবাদ ঘুরিয়েছেন। ঘুরিয়ে খোসবায় কবর দেয়। পাশে হচ্ছে সিরাজউদ্দৌলার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহেদি। এনাকে মাটিতে ফেলে হাতির পা দিয়ে পিষে মেরেছিল। ওনার বয়স ছিল 14 বছর। নবাব সিরাজউদ্দৌলা নিজের কোনো ভাই ছিল না, ওটা পালিত ভাই। পায়ের নিচে কবর দেখুন, লুৎফান্নিসা বেগম, সিরাজউদ্দৌলার বউ, যে শেষ জীবনটা খোসবাইয়ে কাটিয়েছে। ইনি পাগল হয়ে মারা গেছে। ইনাকে কেউ হত্যা করেনি, ইনি নর্মালি মারা গেছে। তার পাশে যে কবর দেখছেন, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর মদন মোহনলাল। মোহনলালের একটা বোন ছিল, নাম হচ্ছে আলেয়া। ওনার ভালো নাম ছিল মাধবী। উনি বাইজি হিসাবে নাচ গান করতে হিন্দুর মেয়ে ছিল। মির্জাফর ব্রিটিশদের কাছ থেকে গুপ্ত খবর এনে সিরাজকে দিত। মির্জাফর ছিল মিরন জানতে পারে যে ওনাকে মেরে কবর দেবে। দেখুন, এই যে বড় কবর দেখছেন, ইনি হচ্ছেন নবাব আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁ হচ্ছে সিরাজউদ্দৌলার দাদু, যাকে বলেছে নানা। ইনি মারা যান 1756 সালে। নবাব সিরাজউদ্দৌলা নিজের হাতে কবর দেয়। কবরটাই প্রথম পড়ে। কবরটা উঁচু ছিল 4 ফুট। হীরা মুক্তা সোনাতে বাঁধা ছিল। ব্রিটিশ যার পথে তুলে নিয়ে গিয়ে পরে শ্বেত পাথর বসে দিয়ে যায়। পায়ের নিচে ছোট্ট কবর, নবাব সিরাজউদ্দৌলার ছোট্ট মেয়ে ছিল, নাম হচ্ছে উম্মতি জোহরা। 5 বছর বয়স ছিল। মিরন তাকে লুৎফার কাছ থেকে কেড়ে ভাগীরথী গঙ্গায় ডুবিয়ে মারে। তারপরে লুৎফান্নিসা পাগল হয়ে মারা যায়। আসুন, দেখুন, ওই যে কবরটা দেখছেন, উনি হচ্ছেন শওকত জং বাহাদুর। ইতিহাসের নাম পাবেন জং বাহাদুর। পায়ের নিচে ওনার স্ত্রী মতি বেগম। নবাব আলীবর্দী খাঁর কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল। ঘসেটি বেগম, আমিনা বেগম, আর একটা আছে মমিনা বেগম। মমিনা বেগমের কবরটা এখানে নেই, সেটা মুঙ্গি আছে পাটনায়। তার ছেলে আছে শওকত জং। মির্জাফরের ছেলে মিরন, এই দুজনকে মেরে কবর দেয়। আসুন, দেখুন, সামনে মসজিদ নবাব আলীবর্দী খাঁ তৈরি করে 1740-এ।
দিল্লির যে জামা মসজিদ তার অনুকরণে তৈরি করে ছোট্টর করে। ওই সামনে যে চৌবাচ্চা দেখছেন, তখনকার দিনে জল থাকতো, হাত পা দিয়ে পরিষ্কারের নামাজ পাঠ করতো, যেরকম সে উজু করতো। এখন কিন্তু নামাজ হয় না, কারণ নবাবদের নিজস্ব মসজিদ, তাছাড়া পুরো সরকারের হাতে চলে গেছে। তবে এখান থেকে দেখুন ওই গেটটা দেখতে পারবেন, ওই যে সোজা স্ট্রেট করা আছে, ওই যে ওনারা সরে গেলেই গেটটা দেখতে পারবেন। কারণ আলীবর্দী খাঁ নামাজ পড়তো, নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পর সে পিছনে ঘুরে দেখতো তাদেরকে আক্রমণ করতে আসছে নাকি, তাই সোজা স্ট্রেট করা আছে। যেমন প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, যার নাম হয় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ মারা যাওয়ার পর তার জামাই হয় সুজাউদ্দিন খাঁ। সুজাউদ্দিন মারা যায়, তার ছেলে সরফরাজ খাঁ। ওই সরফরাজকে মেরে আলীবর্দী খাঁ নবাব হয়েছেন। আলীবর্দী খাঁ মারা যায়, বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর চলে এলো পর স্বাধীন নবাব, যেমন মীর জাফর, মীর কাসিম, বাবর আলী, হুমায়ুন শাহ, এরা কিন্তু পর স্বাধীন নবাব। স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা থেকে শেষ। যেমন মুর্শিদ কুলি খাঁ নাতি হচ্ছে সরফরাজ খাঁ, আলীবর্দী খাঁ নাতি হচ্ছে সিরাজউদ্দৌলা। সবই কিন্তু মেয়ের ঘরে, ছেলের ঘরে কেউ নবাব হয়নি, কারণ আলীবর্দী খাঁরও কোনো ছেলে ছিল না। এখানে শেষ। খুব ভালো লাগলো, ইতিহাসটা পুরো জানলাম রাজেশদার থেকে। চমৎকারভাবে উনি ব্যাখ্যা করলো, আমাদের ইতিহাসটা বলল। প্রত্যেকটা কবরের সামনে গিয়ে গিয়ে কার কোনটা ওনার থেকে জানতে পারলাম। তো ধন্যবাদ দাদা আপনাকে। হ্যাঁ, নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আর এখানেই শেষ করছি। বাই বাই।